এই অতিষ্ঠ গরমে কাঁচা আমের জুস হলে কিন্তু মন্দ হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতন নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকের এই ব্লগটা ছিল গতকালকের। এটা হচ্ছে আমি গতকালকে আপলোড দিতে পারি নাই, সময় সুযোগ হয়ে ওঠে নাই, ভিডিওটা এডিট করতে পারি নাই। গতকালকে যেহেতু ছুটির দিন ছিল, এই জন্য মাহির বাবা ছুটির দিন হলেই বলে পরোটা খাবো, এই জন্য আমি আগের দিন হচ্ছে পরোটা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। সেই পরোটাগুলো সকালবেলা ভেজে নিছি। মাহির বুড়ি আবার মিষ্টি দিয়ে খেতে চায় না, এই জন্য ওর জন্য একটা ডিম পোস্ট করে নিছি। সকালবেলা নাস্তা করার পরে আগে ভাতটা বসাই দিচ্ছি, কারণ 2 দিন ধরে পানিতে খুব ডিস্টার্ব দিচ্ছে, মানে পানি চলে যাচ্ছে, এই জন্য ভাবলাম আগে তাড়াতাড়ি করে রান্নাবান্না কাজ সেরে নিই। আর এদিকে আমি ঢ্যাঁড়স পটল ভালোভাবে ধুয়ে একটা খইসালাতে নিয়ে নিছি। তারপরে তো আমি এখন তরকারিগুলো কেটে নিব। আর এখন হচ্ছে পটলগুলো কেটে নিয়েছি। পটল আমি অর্ধেকটা ছিলবো আর অর্ধেকটা ছিলবো না। পটলটা হচ্ছে আমি নারকেল বাটা দিয়ে নিরামিষভাবে রান্না করব। আর ঢ্যাঁড়স ভাজি করবো। মাশাআল্লাহ ঢ্যাঁড়সগুলো গতকালকে রাতে আনছিল, ঢ্যাঁড়সগুলো মাশাআল্লাহ অনেক কষি ছিল, আর ওই ঢ্যাঁড়সগুলোই ভাজি করব। আর এদিকে হচ্ছে আমি যখন তরকারি কাটতেছিলাম, আমার জামাই আসতে একটা পার্সেল দেওয়ার ছিল আমাদের, ওইটা দিছি। পার্সেলটা কত দূর গেছে, কিভাবে যাচ্ছে, মানে কত দূর পর্যন্ত পৌঁছাইছে, এটা নাকি অ্যাপসের মাধ্যমে দেখা যায়। আমি বাবা এসব বুঝি টুঝি না, ও আর কি আমাকে দেখাচ্ছিল, এই দেখো এগুলো গাড়িটা ট্রাকটা কত দূর গেছে না গেছে সব দেখাচ্ছে, কতক্ষণের মধ্যে যা পৌঁছায় যাবে এটাও দেখাই দিবে আমার, আর কি এগুলাই বলতেছিল। আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অনেক ধন্যবাদ। আর এদিকে আমার তরকারি কাটা হয়ে গেছে। আর এটা হচ্ছে যেহেতু মাছ রান্না করবো, এই জন্য জিরাটা আগে একটু পানি দিয়ে জিরার এলাচটা আমি ভিজায় রাখছি। পাঙ্গাস মাছ রান্না করবো তো এই জন্য যে জিরা এলাচ আদা রসুন সব কিছুই আমি পাঙ্গাস মাছের মধ্যে দিই। এই জন্য আজকে আর বাটবো না, কারণ আমার বসতে অনেকটা কষ্ট হয়, বসতে পারি না ঠিক মতন। একটু তরকারি কাটতে যেয়ে আমি একবার এদিক ঘুরে বসতেছিলাম, একবার ওই দিক ঘুরে বসতেছিলাম। তরকারি কাটতে কাটতে ওইদিকে আমার ভাতের বলকও উঠে পড়ছিল। আর আমি ভাজিটা বসাই দিয়ে চলে যাব কিছু কাপড় ভিজানোর জন্য। মায়ের কাপড় ছিল, প্রথম তো রবিবারের দিন মাহি একদিন স্কুলে গেল, তারপরে আর যাওয়া হয় নাই। ওই কাপড়গুলো আমি তো একটা স্কুলে আমি 2 দিন পরাই, তারপরে হচ্ছে ধুই, কিন্তু ওই দিন আর ধোয়া হয়েছিল না, কারণ মেলে রাখছিলাম, তারপর ওইভাবে ভাঁজ করে রাখছি। যেহেতু পুরো সপ্তাহটা স্কুল বন্ধ গেল, তাহলে স্কুল ড্রেসটা ধুয়ে দিই। আর এদিকে হচ্ছে আমার ভাতও রান্না হয়ে গেছে। আর আমি ভাত রান্নার পরে প্রত্যেক দিনই ভাতটা একটু নেড়ে দিই। ভাতটা আমার কাছে মনে হয় নেড়ে দিলে একটু ঝরঝরা হয়। ওইদিকে ভাজিটা বসাই দিছি, ভাতটা নামাই দিয়ে এসে এখানে আমি মাহির কাপড়গুলো ভিজাই দিচ্ছি, কারণ তরকারি রান্না হইতে হইতে কাপড়গুলো কিছুক্ষণ ভিজে রাখলে, কাপড় যেহেতু ময়লা হয় নাই, কিছুক্ষণ ভিজে রাখলে একটু খোলাই দিলেই পরিষ্কার হয়ে যাবে। মায়ের কাপড়গুলো ভিজাই দিয়ে আমি রান্নাঘরে আবার চলে আসলাম। আর এইদিকে আমার ঢ্যাঁড়স ভাজিটা প্রায় শেষের দিকে। আর এদিকে হচ্ছে যেহেতু নারকেল বাটা দিয়ে পটল রান্না করব, এই জন্য আমি আগে পটলটা ভেজে নিব। পটলটা ভালোভাবে ভেজে নিয়ে তারপরে হচ্ছে মশলা কষিয়ে তারপরে হচ্ছে পটলটা দিব। আর আমি কিন্তু ঢ্যাঁড়স ভাজির আগে শুরুতে কিছু পেঁয়াজ রসুন দিছিলাম, আর নামানোর আগে আবার একটু পেঁয়াজ রসুন দিয়ে দিব, কারণ পেঁয়াজ রসুন বলতে পেঁয়াজ আর কাঁচা মরিচ, রসুন বলতেছি বারবার সরি, একটু আধা কাঁচা কাঁচা মরিচ ভাজা আর পেঁয়াজ ভাজাটা আমার কাছে খেতে ভালো লাগে। আমি হচ্ছে উস্তে ভাজি করলে, ঢ্যাঁড়স ভাজি করলে এইভাবে দিয়ে থাকি। আর এদিকে হচ্ছে আমার মশলাটাও কষানো শেষ, আর এই তো পটলটাও দিয়ে নিলাম। পটলটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে হালকা একটু পানি দিয়ে রান্না করে নেব। যেহেতু পটলটা আমি আগে থেকে ভেজে নিয়েছি, এখানে বেশি পানি দিব না, সামান্য একটু পানি দিয়ে রান্না করে মশলাটা একটু মাখা মাখা করে নিব। তারপর যেহেতু বাহিরে প্রচুর গরম পড়তেছে, আর এই আম দুইটা হচ্ছে আমার কেনা না, মায়ের বাবা 4টা আম কিনে আনছিল, ওই আম আমি এখনও খাই নাই, ফ্রিজে আছে। কিন্তু এটা হচ্ছে পাশের ভাবি দিছে। ভাবি হচ্ছে আম কিনে আনছিল আচার বানানোর জন্য, এই জন্য ভাবি বলতেছে দেখেন আমগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, মাহির বাবার কাছে দিছে তো ভাই, এই জন্য মাহির বাবা নিয়ে আসলাম। খুব ফ্রেশ যেহেতু আমগুলো আছে, তাইলে হচ্ছে আমি একটু শরবত বানাই। আমরা ভাই গ্রামের মানুষ, আমরা কি আর ছুরি দিয়ে কাটতে পারি? পিলার দিয়ে তো ছিলে নিলাম, কি সুন্দর, ছুরি দিয়ে আমি আর আম কাটতে পারতেছিলাম না, আম বাঁকাতারা হয়ে যাচ্ছিলো। শহরের মানুষ দিয়ে কত সুন্দর করে ছুরি দিয়ে কাজ করে, কিন্তু আমার দ্বারাই সম্ভব হচ্ছিল না। পরে আমি কি করবো, একটা আম তো আমি ওইভাবেই কাটলাম কোনো রকম, তারপরে বাকিটা ওই যে পিলার দিয়ে এইভাবে করে নিয়েছি, কারণ এটা দিয়ে আমার কাছে আরও সুবিধা মনে হচ্ছে। কারণ আমরা যদি গ্রামের মানুষ, ছোটো থেকে গ্রামেই বড় হয়েছি, বটি দিয়ে সব কাজ করছি, ছুরি দিয়ে তো আমাদের কখনো কাজ করা হয়নি, এই জন্য ছুরি দিয়ে আমি আর কাটতে পারতেছিলাম না।
এদিকে হচ্ছে ঘরের শরবত খেতে যা দেখি ধনে পাতা নাই, আর পুদিনা পাতা তো কিনেও নেই। তারপরে কি করব, শুধু বিট লবণ ছিল, বিট লবণ কাঁচামরিচ দিয়ে শরবতটা বানাই খেলাম। তারপর যেহেতু এবছরে প্রথম এই শরবতটা খাইছি, মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। আর ঠান্ডা ঠান্ডা এই শরবত খেতে যে কী ভালো লাগে মানে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আর কত ভালো যে লাগছে এই দুপুরবেলা গরমের মধ্যে শরবতটা খেতে। আর আমার আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আবারও বলছি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।